একমাত্র ছেলে অজয়ের দ্বিতীয়বার বিয়ে দিতে গিয়ে নাকানি চোবানি অবস্থা কল্যাণী দেবী ও সজল বাবুর। ডিভোর্সি ছেলের বিয়ের সম্বন্ধ করতে গিয়ে কন্যাপক্ষের কাছে তিলে তিলে অপদস্থ হচ্ছেন তারা। একবার অপমানের চোটে চোখ মুখ রাগে লাল হয়ে যায় সজল বাবুর। না, এভাবে আর পারা যাচ্ছে না। বাবাইয়ের বিয়ে হোক চাই না হোক, আর পাত্রী খুঁজতে পারবো না আমি, বিরক্ত হয়ে বলেন সজলবাবু। আবার কিছুদিন পরে স্ত্রী কল্যাণীর গোমরা মুখ দেখে নিজের প্রতিজ্ঞা ভুলেও যান। ঘটকের কাছে সুপাত্রীর সন্ধানে ফোন করেন বারবার। আসলে বাবাইয়ের বিষণ্ণ মুখটা দেখেই মনটা কষ্টে ভরে ওঠে তাদের। আহা, আমার হাসি খুশি ছেলের আর কি অবস্থা করে ছেড়েছে ওই ডাইনিটা। বাছা আমার হাসতে কথা বলতে ভুলে গেছে। আমার নরম মনের ছেলেটার মনটা ভেঙে গুঁড়িয়ে দিয়ে চলে গেছে বিপাশা। বাছার আমার মুখের দিকে তাকানো যাচ্ছে না। ফুপিয়ে কেঁদে ওঠেন কল্যাণী দেবী। বাবাইয়ের আবার বিয়ে দিয়ে দিয়ে বেস্তি। এবার নিজেরা দেখে শুনে ভালো পরিবারে শান্ত ভদ্র নম্র মেয়ে বাবাইয়ের বউ করে আন। দেখবি ছেলেটা আবার হাসবে, কথা বলবে। কল্যাণী দেবীর ছোট বোন সর্বাণী বলেন, হ্যাঁ রে, সেই চেষ্টাই তো করছি। তবে আবার বিয়ের কথা শুনে বাবাই একদম বেঁকে বসেছিল। অনেক কষ্টে টানা দুদিন না খেয়ে অনেক চোখের জল ফেলে অনেক ব্ল্যাকমেল করে তবে বিয়ের জন্য বাবাইকে রাজি করিয়েছি। এবার একটা ভালো স্বভাব চরিত্রের মেয়ে পেলেই হয়। ঠিক করেছিস মেজদি। বাবাই আমাদের কতদিন অতীত নিয়ে পড়ে থাকবে, এতেও জীবনের অন্ধকার দিনগুলো স্মৃতি ঘুরে ফিরে আসবে। তাই আমাদের সবাই মিলে চেষ্টা করতে হবে ছেলেটা যাতে স্বাভাবিক জীবনে ফেরে, বিপাশাকে ভুলে নতুনভাবে জীবন শুরু করতে পারে। হ্যাঁ গো সাবু, সেজন্যই তো ভালো মেয়ের সন্তানে ঘটকের পিছনে পড়ে আছি। সজলবাবু ছোট শালিকাকে বলেন, শোনো না জামাইবাবু, আমার এক দুঃসম্পর্কের ওই লতায় পাতায় আত্মীয় ননদের একটি মেয়ে আছে। বেশ কয়েক বছর আগে মেয়েটির বাবা মারা গেছে। রুমা আমাদের এখন কলেজে পড়ছে। দেখতে শুনতে বেশ ভালো। আমি খোঁজ নিয়ে দেখেছি রুমার স্বভাব চরিত্র ভালো, সংসারের সব কাজ জানে। রুমার দাদা রঞ্জন একটা কাপড় কারখানায় কাজ করে। দাদার বিয়ে হয়ে গেছে, তবে ওদের পারিবারিক অবস্থা ভালো নয়, একদম গরিব পরিবার। রুমার সঙ্গে বাবাইয়ের সম্বন্ধের কথাটা বলবো নাকি? তাহলে তো খুব ভালোই হয় সাবু, তোমার চেনা জানা পরিবার। তবে বাবাইয়ের সব কথা আগে ভাগেই বলে নিয়ে তবেই সম্বন্ধটাতে এগিয়েও। আসলে ডিভোর্সি ছেলের বিয়ে দিতে গিয়ে যা যা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে না আমাদের, তা কি বলবো তোমাকে। পাত্রীর বাবা মায়ের প্রশ্ন থামছেই না। কেন ডিভোর্স হলো আপনার ছেলের? আপনার ছেলের স্বভাব চরিত্র ভালো তো? ছেলের পরকীয়া সম্পর্ক নেই তো? অজয়ের আগের বউ আপনাদের বিরুদ্ধে কেন পুলিশ কেস করেছিল? আপনারা কি বধূ নির্যাতন করেছিলেন, নাকি মেয়েটিকে পণের জন্য চাপ দিয়েছিলেন? কি অপমান বলতো সাবু। আমরা এখন লোকের কাছে প্রতিপন্ন হচ্ছি বধূ নির্যাতনকারী হিসেবে। আমাদের মান সম্মান সব শেষ হয়ে গেছে সাবু। দীর্ঘশ্বাস ছাড়েন সজলবাবু। কেন, এবারের সম্বন্ধটাতে পাত্রীর বাবার কথাটা বলো সাবুকে। সজলবাবু চুপ করে থাকেন। কল্যাণী দেবী বলতে আরম্ভ করেন, জানিস সাবু, পাত্রের বাবা স্পষ্টভাবে জিজ্ঞাসা করলেন, আপনার ছেলে ঠিকঠাক তো? সহবাসে অক্ষমতা নেই তো? সন্তান উৎপাদনে সক্ষম, নাকি কোনো শারীরিক সমস্যা আছে? সব কথা সত্যি করে বলুন, তাহলে আমরা সম্বন্ধটাতে এগোবো। কিছু বলতে পারিনি আমরা, লজ্জায় আমাদের মাথা কাটা যাচ্ছিল। সর্বাণী বলেন, না মেজদি, এবার আর এরকম কিছু হবে না। এরা তো আমার পরিচিত পরিবার। আমি আগে সব কথা আলোচনা করে নিই, পরে তোদের ফোনে জানাবো। কিছুদিন পর সর্বাণীর উদ্যোগে রুমাকে দেখতে যান সজলবাবু ও কল্যাণী দেবী। এবারে অবশ্য আর কোনো খারাপ কথা শুনতে হয় না তাদের, বরং দেখেন তাদের প্রস্তাবে রুমার মা আদরি দেবী ও দাদা রঞ্জন বেশ খুশি। আসলে পাত্র হিসেবে অজয় এমনিতে খুবই ভালো। সে নিজে ফার্মাসিস্ট। বর্ধমান শহরে তাদের দুটো বড় ওষুধের দোকান আছে। বাবা মা ও সে তিনজনের পরিবার। বর্ধমানে নিজেদের দোতলা বাড়ি গাড়ি সবই আছে। তাই ডিভোর্সি বলে আর আপত্তি করেনি রুমার পরিবার। এবার ছেলে মেয়ে দুজন দুজনকে পছন্দ হলেই হয়। সজলবাবু ও কল্যাণী দেবীর রুমাকে বেশ পছন্দ হয়ে যায়। পরে একদিন ছেলে অজয়কে পাঠাবেন বলে রুমাদের বাড়ি থেকে বেরিয়ে আসেন তারা, আর তাদেরও বাড়িতে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়ে যান। পাত্রপক্ষ চলে যেতেই মা দাদার উপর চোটপাট করে রুমা, তোমরা আর ছেলে পেলে না, একেবারে ডিভোর্সি ছেলে।
কেন আমি কি এতই বোঝা তোমাদের কাছে? এদের সব কথা সরল মনে বিশ্বাস করে নিলে? আজকালকার যুগে এমনি এমনি ডিভোর্স হয় নাকি? একটা মেয়ে কোনো কারণ ছাড়াই এরকম বড়লোক স্বামীকে ডিভোর্স দেয়? সব মেয়ে তো বিয়ে করে সংসার করতে চায়, তারা কখনো অকারণে ডিভোর্স চায় না। তাহলে এই ভদ্রলোক ভদ্রমহিলা ঠিক সুবিধার নয়, আর ছেলেরও কোনো দোষ ত্রুটি আছে। একে আমি বিয়ে করব না। বোনের কথা শুনে ঝাঁঝিয়ে ওঠে রঞ্জন। আমি একে বিয়ে করব না? আহা, যেন কোনো রাজ্যের রাজকুমারী এলেন, রাজপুত্র ছাড়া উনি বিয়ে করবেন না। বলি সম্বন্ধটাতে কি এমন ত্রুটি আছে শুনি? ছেলে ডিভোর্সিত, তাতে কি? কত বড় লোক দেখ, সারা জীবন পায়ের উপর পা তুলে বসে বসে খাবি, কোনো দুঃখ কষ্ট পেতে হবে না। আর ছেলে তো শুধু ডিভোর্সই, বাচ্চা কাচ্চা তো নেই। তাহলে অসুবিধাটা কোথায়? আমাদের কথা একটু ভাবার চেষ্টা কর। আমাদের পরিবারের অবস্থা এই রকম। আমাদের সাধ্য আছে খরচ খরচা করে বরপণ দিয়ে তোর বিয়ে দেওয়ার? তোর জন্য এত বড় লোক পাত্র খুঁজে বের করার? স্বার্থপরের মতো চিন্তা ভাবনা না করে একটু আমাদের দিকটাও ভাব। ছেলের যদি তোকে পছন্দ হয় তাহলে এখানেই আমরা তোর বিয়ে দেব। এনাদের কথা শুনে যা মনে হলো এনারা যেন পারলে এখনই ছেলের বিয়ে দিয়ে দেবেন। তাই আমাদের বিশেষ কিছু খরচ খরচা করতে হবে না। এসব বিষয়গুলো মাথায় রাখিস। আমি সর্বাণী মামিমাকে ফোন করে অজয়কে দেখতে আসতে বলে দিচ্ছি। দাদার কথা শুনে রাগে মুখটা লাল হয়ে যায় রুমার। কড়া চোখে মায়ের দিকে তাকায়। কথাগুলো ছুড়ে দিয়েই দাদা ঘর থেকে বেরিয়ে গেছে। মায়ের কাছে গজগজ করে রুমা। কিছুতেই আমি ডিভোর্সি ছেলেকে বিয়ে করব না। আমার বন্ধুদের কাছে আমার মান সম্মান সব চলে যাবে। তুমি প্লিজ কিছু একটা করো মা। রুমার মা আদুরি দেবী বলেন, দেখ মা, সর্বাণী বৌদির কাছে সব শুনেই আমরা এনাদের আসতে বলেছি। বৌদি বলেছেন এনারা খারাপ লোক নন, শুধু একটা খারাপ পরিস্থিতির শিকার হয়েছেন। না জেনে এভাবে মন্তব্য করতে নেই মা। তাছাড়া সর্বাণী বৌদি আমাদের আত্মীয়, সে কি মিথ্যে বলবে? তাই তুই একবার অজয়ের সঙ্গে দেখা করে কথা বল, তারপর সিদ্ধান্ত নিস। এইভাবে সর্বাণী বৌদিকে আমি না বলতে পারবো না। মায়ের কথা শুনে বিরক্ত মুখে রুমা বলে, ঠিক আছে, তোমার কথা মেনে নিলাম, তবে ওই অজয় বাবুকে বাড়িতে আসতে বলো না। ওনার ফোন নাম্বারটা দাও, আমি বাইরে ওনার সঙ্গে দেখা করে কথা বলে নেব। মায়ের কাছ থেকে ফোন নাম্বারটা নিয়ে মনে মনে ভাবে রুমা, কিছুতেই আমি এ বিয়ে করব না মা। দেখো এবার কেমন করে এই সম্বন্ধটা আমি ভাঙি। মা ও মাসির কথা মতন আজ রুমার সঙ্গে ভালো খাবার রেস্টুরেন্টে দেখা করতে এসেছে অজয়। রুমা নিজে ফোন করে বিকেল 4টার সময় তাকে এখানে দেখা করতে বলেছে। রুমার ফোনটা পেয়ে সে ভীষণ অবাক হয়ে গিয়েছিল। মেয়েটি নিজে ফোন করে তার সঙ্গে কথা বলতে চাইছে, দেখা করতে চাইছে। তাহলে মেয়েটি নিশ্চয়ই আল্ট্রা মডার্ন। তবে কিছুক্ষণ পরে সে স্বাভাবিক হয়েছিল। এখনকার মেয়ে নিজেই কথা বলে সব দেখে শুনে বুঝে নিতে চায় হয়তো। তবে মনে মনে ভেবেছিল এখনকার মেয়েরা সব পারে, এদের বিন্দুমাত্র বিশ্বাস নেই। এরা যে কোনো সময় যে কোনো কাজ করতে পারে। প্রথমবারের তিক্ত অভিজ্ঞতায় আর দ্বিতীয়বার বিবাহের পথে হাঁটতে ইচ্ছে নেই তার, কিন্তু তার হাত পা বাঁধা। বাবা মায়ের একমাত্র ছেলে হওয়ার বোঝা তার ঘাড়ে। তাদের মুখের দিকে তাকিয়ে আবার এই পথে পুনরায় হাঁটা। রেস্টুরেন্টে বসে 1 কাপ কফির অর্ডার দিয়ে এসব কথা ভাবছিল অজয়। মিনিট 15 দেরি করে রুমা রেস্টুরেন্টে ঢোকে। অজয়ের কাছে এসে একটু সৌজন্যমূলক হাসি হাসে। পরিচয় পর্ব শেষ হবার পর অজয় জিজ্ঞাসা করে, কি খাবেন বলুন? রুমা হেসে বলে, সেরকম কিছু নয়, শুধু 1 কাপ কফি খাবো। আসলে আমি আপনাকে সরাসরি কতগুলো প্রশ্ন জিজ্ঞাসা করতে এসেছি, তার উত্তর পেলেই আমি চলে যাব। রুমার কথায় মনে মনে চমকে ওঠে অজয়। মেয়েটা আবার কি জিজ্ঞাসা করে? নিজের মেরুদণ্ড সোজা করে সে টান টান হয়ে বসে। অজয়ের চোখে চোখ রেখে রুমা প্রশ্ন করে, আচ্ছা, আপনার ডিভোর্সের কারণটা কি খুলে বলুন তো? চমকে উঠে অজয় বলে, কেন, আপনি শোনেননি? ছোট মাসি বলেনি আপনাদের? শুনেছি অজয়বাবু, সর্বাণী মামিমা সব কিছুই আমাদের বলেছেন, কিন্তু মামিমার একটা কথাও আমার বিশ্বাস হয় না। মামিমা আপনাদের আত্মীয়, তাই আপনার সম্বন্ধে হয়তো সব সত্য কথা বলছেন না। নিখাত আপনাদের পরিবারে কোনো সমস্যা আছে, না হয় আপনার নিজের কোনো সমস্যা আছে। না হলে আপনি যাকে ভালোবেসে বিয়ে করেছিলেন সে হঠাৎ আপনার বিরুদ্ধে পুলিশ কেস করলো কেন?
কেন আপনার বাবা মায়ের উপর বধূ নির্যাতন ও গার্হস্থ্য হিংসার কেস করলো? এগুলো তো আমার জানা জরুরি, তাই না? পুরনো প্রসঙ্গে অজয়ের মুখটা একদম ছোট হয়ে গেছে। এই সকল কথাবার্তা অনেক শুনেছে সে, তাই ম্লান হেসে বলে, আসলে আমাদের বিয়ের ৯ মাস পর বিপাশার মনে হয়েছিল যে আমাকে বিয়ে করে ওর জীবনটাই নষ্ট হয়ে গেছে। প্রথমে ভালোবাসার তীব্রতায় ও আমাকে বিয়ে করে নিয়েছিল, কিন্তু ওর পরে মনে হয়েছে আমার সঙ্গে ও সারা জীবন থাকতে পারবে না, তাই ও ডিভোর্স চেয়েছিল। কিন্তু আমি দিতে রাজি হইনি। নানাভাবে বিপাশাকে বোঝাবার চেষ্টা করছিলাম। হয়তো সেজন্য কিছুদিন পর আমার নামে মিথ্যে পুলিশ কেস দিয়েছিল বিপাশা। পরে অবশ্য তা তুলে নেয়। তারপর আমি ওকে মিউচুয়াল ডিভোর্স দিয়ে দিই। বিপাশা এখন এক বড়লোক ব্যবসায়ীকে বিয়ে করে দিল্লিতে আছে। দেখুন অজয়বাবু, আপনার কথা আমার ঠিক বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে না। আপনিও যথেষ্ট বড়লোক, তাই কোনো মেয়ে কেন নিজের ভালোবাসার সংসার ভাঙবে তা আমি ঠিক বুঝতে পারছি না। আপনার নিশ্চয়ই কোনো শারীরিক বা মানসিক সমস্যা আছে। এখন তো অনেক রকম খবর শোনা যায়, তাই না? রাগে অপমানে অজয়ের মুখটা থমথমে হয়ে গেছে। রুমাকে কি বলবে ভেবে পাচ্ছে না। এইসব প্রশ্নের ঠিক কি উত্তর কোনো অচেনা মেয়েকে দেওয়া যায় তা ভাবতে থাকে অজয়। রুমা না থেমে আবার বলে চলে, সরি অজয়বাবু, আপনাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। সর্বাণী মামিমা আমাদের আত্মীয় হয়, তাই আমরা সরাসরি আপনাকে না বলতে পারছি না। আপনি প্লিজ বাড়ি গিয়ে বলে দেবেন আমাকে আপনার পছন্দ হয়নি। আজ উঠি, বাই। অজয়ের প্রতিক্রিয়া না শুনেই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায় রুমা। তার আধ খাওয়া কফির কাপটা অজয়কে তীব্র ব্যঙ্গ করে। বিস্মিত অপমানিত অজয় চুপচাপ বসে থাকে। রাত্রে ঘর অন্ধকার করে শুয়ে আছে অজয়, মাথাটা ভীষণ ধরেছে। রুমার অপমানগুলি সরাসরি মাথায় আঘাত করছে তার। এক, বিয়ে করবে না সেটা ঠিক ছিল, বা ডিভোর্স বলে তাকে পছন্দ নয় সেটাও মেনে নেওয়া যেত, কিন্তু এভাবে অপমান করার অধিকার মেয়েটাকে কে দিয়েছে? এখন নিজের উপর খুব রাগ হয় অজয়ের। কেন সে এত মুখচোরা? কেন সে কিছু বলতে পারলো না? কেন কিছু প্রতিবাদ করতে পারলো না? কেন দু চারটা কড়া কথা শোনাতে পারলো না? প্রত্যেকবার এরকম হয়। অপরপক্ষ যখন তার উপর আঙুল তুলে কথা বলে তখন সে কেমন চুপচাপ হয়ে যায়, নিজের কথাটা গলা তুলে বলতে পারে না। আর সেই সুযোগে সবাই তার উপর নিজেদের মতামত চাপিয়ে দেয়। যেমন একসময় বিপাশা করেছে, এখন তার বাবা মা করছে। আর আজকে এই অপরিচিত মেয়েটা তাকে মুখের উপর কতগুলো কথা শুনিয়ে দিয়ে গেল, কিন্তু সে কিছু বলতে পারল না। অভিমান আর অভিযোগে মনটা ভরে ওঠে। কেন যে মানুষ বোঝে না ডিভোর্স শুধু মেয়েদের হয় না, ছেলেদেরও হয়। আর ডিভোর্সের জন্য শুধু ছেলেরা বা তার পরিবার দায়ী থাকে না, মেয়ে এবং তার পরিবারও অনেক ক্ষেত্রে সমানভাবে দায়ী থাকে। বিবাহিত ছেলেরা শুধু পরকীয়া করে না, বিবাহিত মহিলারাও পরকীয়া করে। বধূ নির্যাতন ও গার্হস্থ্য হিংসার মতো আইনের সুবিধা মেয়েরা পায়, কিন্তু কিছু কিছু সুবিধাবাদী মেয়ে এই আইনের চরম অপব্যবহার করে। ডিভোর্সি মেয়েকে সমাজের সবাই একটু সহানুভূতির চোখে দেখে। আহা, বেচারি মেয়েটা ডিভোর্সি, শ্বশুরবাড়ির সবাই স্বামী নিশ্চয়ই খুব অত্যাচার করেছে। আর ডিভোর্সি ছেলেদেরকে সমাজ প্রতিপন্ন করে স্ত্রী নির্যাতনকারী, অথবা পরকীয়াতে রত, অথবা বহুকামী, আবার কখনো কখনো নিপুংসক, শারীরিকভাবে অক্ষম এসব হিসেবে। বন্ধু বান্ধবেরা অনেক সময় টিটকারি করে, বউকে ঠিক রাখতে পারে না, নাকি তোমার শারীরিক সমস্যা আছে বস, এসব কথা বলে। কেন যে লোকে বোঝে না বিবাহিত সম্পর্কে ডিভোর্স শব্দটা নারী পুরুষ কারোর কাছেই কাম্য নয়। এতে নারীর পাশাপাশি ডিভোর্সি পুরুষটিরও হৃদয় রক্তাক্ত হয়। এসব কথা ভাবতে ভাবতেই ফেসবুক খুলে বিপাশার প্রোফাইলে উকি দেয় অজয়। তার সখীর জীবনের ছবিগুলো দেখে। বড়লোক অবাঙালি ব্যবসায়ী রাকেশ জৈনকে পুনরায় বিয়ে করে সদ্য সুইজারল্যান্ড থেকে হানিমুন সেরে এসেছে বিপাশা। তাদের সুখী দাম্পত্যের দুষ্টু মিষ্টি ছবি বিপাশার প্রোফাইলে জ্বলজ্বল করছে। একটা গভীর দীর্ঘশ্বাস উঠে আসে বুক চিরে। বিপাশাকে চিনতে বড্ড ভুল হয়ে গেছে তার, অথচ এই বিপাশাই একদিন তাকে ভালোবেসেছিল। নিজের বড়লোক বাবা মায়ের মতের বিরুদ্ধে গিয়ে তাকে বিয়ে করেছিল। বিয়ের পর মাস তিনেক ভালো ছিল তারা। বিপাশার বাবা মা বিয়েটা মেনে নেননি, তাই ৩ মাস তারা মেয়েকে দেখতে আসেননি। এই ৩ মাস তাদের জীবন খুব সুখে কেটেছে। তারপর হঠাৎ একদিন মেয়েকে দেখতে তাদের বাড়িতে আসেন বিপাশার বড়লোক বাবা মা।
সব ভুল বোঝাবুঝি দূরে সরিয়ে দিয়ে মেয়েকে নিজেদের কাছে নিয়ে যান। আর তখন থেকেই অলক্ষ্যে তাদের সম্পর্কে ভাঙন ধরে। বাপের বাড়িতে ফিরে গিয়ে বিপাশা হয়তো নিজের ভুল বুঝতে পারে, অথবা তার বাবা-মা চোখে আঙুল দিয়ে মেয়েকে তার ভুলটা দেখান, বোঝান। এরপর থেকে মাঝে মাঝেই বিপাশা তার বাপের বাড়িতে গিয়ে থাকতে আরম্ভ করে। আর তারপর থেকেই নানা রকম পরিবর্তন আসতে শুরু করে বিপাশার মধ্যে। তাদের বাড়ির সবকিছুই খারাপ লাগতো বিপাশার। বাবার প্রাচুর্যের সঙ্গে তুলনা করে পদে পদে তাকে ছোট করত। এইভাবে দুজনের দাম্পত্য সম্পর্কের অবনতি আরম্ভ হয়। ঝগড়াঝাটি বাড়ে, বিপাশা রাগ করে বাপের বাড়ি চলে যায়। অনেকবার সে বিপাশাকে ফিরিয়ে আনতে গেছে, কিন্তু বিপাশা আসেনি। বিপাশার বাবা-মা অজয়কে বোঝান, "মামুনি আমাদের একমাত্র মেয়ে অজয়। তোমাদের ছোট বাড়িতে ওর থাকতে ভীষণ কষ্ট হয়। তাছাড়া তোমার বাবা-মায়ের সঙ্গেও মামুনি ঠিক মানিয়ে নিতে পারে না। তার চেয়ে ভালো হয় তুমি ও বাড়ি ছেড়ে আমাদের বাড়িতে চলে এসো। এখানে এসে আমার মেয়ের সাথে থাকো।" বিপাশার বাবার প্রস্তাবে ভীষণ অবাক হয়ে যায় অজয়। ঘর জামাই থাকা, নিজের বাবা-মাকে ছেড়ে দিয়ে বিপাশাদের বাড়িতে এসে পাকাপাকিভাবে থাকা, এটা কোনোভাবেই সম্ভব নয়। বিপাশাকে এ কথাটা বারবার বোঝাতে চেষ্টা করে, কিন্তু অবুঝ বিপাশা একদম অনড়। পরিষ্কার বলে, "হয় আমাদের বাড়ি এসে থাকো, না হলে আমাকে ডিভোর্স দিয়ে দাও।" বিস্মিত অজয় বুঝতে পারে না কিভাবে তার প্রতি বিপাশার প্রেম কিছুদিনের মধ্যেই বাষ্পের মতো উবে গেল। প্রথমে কিছুতেই সে বিপাশাকে ডিভোর্স দিতে চায়নি, আর তাতেই রেগে গিয়ে বিপাশা বধূ নির্যাতন ও গার্হস্থ্যের হিংসার মিথ্যা কেস দেয় তার বাবা-মা ও তার নামে। সেই সব কালো দিনগুলোর কথা ভেবে মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে যায় অজয়ের। এই ঘটনায় অজয়ের সামাজিক মান সম্মান ও পারিবারিক মান মর্যাদা পুরো ধূলিসাৎ হয়ে গেল। দুদিন পুলিশ কাস্টাডিতে থাকতে হয় তাদের। পরে বিপাশার বাবার মধ্যস্থতায় পুরো বিষয়টির মীমাংসা হয়। বিপাশার বাবা এসে বোঝান, "তুমি মামুনিকে ডিভোর্স দিয়ে দাও অজয়, তাহলে এই পুলিশি ঝামেলা এড়াতে পারবে। আমি সব ঠিক করে দেব, ট্রাস্ট মি।" নিজেকে ভীষণ ক্লান্ত পরাজিত লাগছিল তার। শরীর মন মাথা আর নিতে পারছিল না, খুব ভেঙে পড়েছিল। তাই ক্লান্ত গলায় বলেছিল, "আপনি যা ভালো বোঝেন করুন, আমি আপনার সব কথা শুনব।" আর এরপরেই বিপাশা তাদের বিরুদ্ধে কেস তুলে নেয়। বিনিময়ে বিপাশাকে বিনা শর্তে মিউচুয়াল ডিভোর্স দিতে হয় তাকে। কিছুদিন পর বিপাশাকে তার বাবা দিল্লি পাঠিয়ে দেয়। পরে ওখানে একজন বড়লোক ব্যবসায়ীর সঙ্গে বিপাশার বিয়ে দিয়ে দেয়। তার জীবন থেকে বিপাশা সরে গিয়ে বেশ ভালো আছে, সুখেও আছে। আর সে ভালো থাকার চেষ্টা করছে। প্রতিনিয়ত সমাজের খোঁটা সহ্য করে বেঁচে আছে। তবে প্রেম ভালোবাসা, বৈবাহিক সম্পর্ক সবকিছু থেকে বিশ্বাস উঠে গেছে তার। অপরপক্ষে তার ও তার বাবা-মায়ের জুটছে চরম সামাজিক হেনস্থা। অনেকে সবকিছু জেনে অথবা না জেনে জানার আগ্রহে খুঁটিয়ে খুঁটিয়ে তাদের ডিভোর্স সম্বন্ধে প্রশ্ন করে। তাদেরকেও মুখে হাসি এনে সব প্রশ্নের উত্তর দিতে হয়। এভাবেই জীবন এগিয়ে চলে। বাবা-মায়ের মুখ চেয়ে দ্বিতীয়বার বিবাহে মত দিতে হয় অজয়কে। কারণ তার বাবা-মা দুজনেই অসুস্থ। এসব ঘটনা চলাকালীন তার বাবার একটা হার্ট অ্যাটাক হয়ে গেছে। তাই বাবা-মাকে খুশি রাখতে বদ্ধপরিকর সে। তবে আজকের ঘটনায় সে চরম অপমানিত হয়েছে। তাই বাবা-মাকে বলে দিয়েছে, "প্লিজ আমাকে কিছুদিন শান্তিতে থাকতে দাও। আর পাত্রী খুঁজো না তোমরা। নিজের থেকে যদি কোনো সম্বন্ধ আসে তবেই কথা বলো, তার আগে নয়।" এই ঘটনার পর প্রায় ১.৫ বছর পেরিয়ে গেছে। এক বন্ধুর বিবাহবার্ষিকীর নেমন্তন্ন রক্ষা করতে তাদের গ্রামের বাড়িতে গিয়েছিল অজয়। ফিরতে বেশ রাত হয়ে যায়। বর্ধমান শহরে যখন ঢুকছে তখন রাত প্রায় ১৫:৩০ বাজে। তাড়াতাড়ি বাড়ি পৌঁছানোর জন্য মেন রোড ছেড়ে দিয়ে শহরের গলিপথ ধরে। হঠাৎ কিছুক্ষণ পর দেখতে পায় শুনশান রাস্তায় একটা মেয়ে প্রাণের ভয়ে সামনের থেকে দৌড়ে আসছে। আর পিছনে ৫ জন যুবক টলমল পায়ে মেয়েটাকে তাড়া করছে। মেয়েটা প্রাণপণ চিৎকার করছে, কিন্তু রাস্তা শুনশান। হঠাৎ তার গাড়ি দেখে মেয়েটা দ্রুত দৌড়ে গাড়ির সামনে চলে আসে। "প্লিজ হেল্প করুন, প্লিজ প্লিজ হেল্প।" পরিস্থিতি খারাপ দেখে অজয় দ্রুত ব্রেক করে গাড়িটা থামায়। মেয়েটি তখন হাঁপাতে হাঁপাতে বলছে, "প্লিজ সাহায্য করুন আমাকে, এই ছেলেগুলো আমাকে।" দ্রুত গাড়ির সামনে দরজাটা খুলে দিয়ে সে বলে, "তাড়াতাড়ি উঠে আসুন প্লিজ।" ওই ৫ জন মাতাল ছেলে ততক্ষণে দাঁড়িয়ে পুরো পরিস্থিতিটা দেখছিল। তারা অজয়ের গাড়ির দিকে ধীরে ধীরে এগিয়ে আসে। ওদিকে মেয়েটিকে গাড়িতে তুলে দ্রুত স্পিড বাড়িয়ে ঘটনাস্থল ছাড়ে অজয়। বেশ কিছুক্ষণ গাড়ি চালিয়ে পুনরায় মেন রোডে ওঠে সে। তারপর একটু ফাঁকা জায়গা থেকে গাড়িটা থামিয়ে দেয়।
হঠাৎ গাড়ি থেমে যেতে মেয়েটি চমকে ওঠে। গাড়ি থামালেন যে? প্লিজ চলুন, না হলে ওই বখাটে গুন্ডাগুলো চলে আসবে যে। আপনি একটু শান্ত হয়ে বসুন মিস রুমা, এই নিন জল খান, আর ভয় পাবেন না। আমাকে আপনার বাড়ির ঠিকানাটা বলুন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। আপনি আপনি আমার নাম জানলেন কিভাবে? বলেই সপ্রশ্ন দৃষ্টিতে অজয়ের দিকে তাকায় সে। তারপর বিস্মিত গলায় বলে, আপনি অজয়বাবু না? এই তো ঠিক চিনেছেন, নিন এবার জল খান। অজয়ের হাত থেকে জলের বোতলটা নিয়ে ঢক ঢক করে পুরোটাই খেয়ে নেয় রুমা। আলতো হেসে অজয় বলে, যাক, শেষ পর্যন্ত চিনলেন তাহলে। আমি তো তখন এক ঝলক দেখেই আপনাকে চিনতে পেরেছিলাম। তা বলুন তো রুমা, এত রাতে আপনি রাস্তায় কি করছিলেন? আর ওই ছেলেগুলোকে আপনি কি চেনেন? মানে ঘটনাটা কি যদি খুলে বলেন। ঝরঝর করে কেঁদে ফেলে রুমা। মায়ের শরীরটা খুব খারাপ অজয়বাবু, গত কয়েকদিন ধরে প্রবল জ্বর, সঙ্গে কাশি। রাত্রি 10টার দিকে প্রচণ্ড শারীরিক অস্বস্তি আরম্ভ হয়। তা এত রাত্রে ডাক্তারবাবুকে কোথায় পাবো? আর আমি একা কী বা করব? তাই যে ডাক্তারবাবু দেখছিলেন তাকে ফোন করে সব বলতেই তিনি ওষুধ লিখে দিলেন। সেগুলো কেনার জন্য বেরিয়েছিলাম। রাত্রে সামনের সব ওষুধ দোকান বন্ধ থাকে। মেন রোডে বেলা নার্সিংহোমের কাছে একটা ওষুধ দোকান খোলা থাকে, সেখানেই যাচ্ছিলাম। ওখানে যে এই ছেলেগুলো মদ খাচ্ছিল বুঝতে পারিনি। আমাকে একা দেখে ওরা খারাপ খারাপ কথা বলতে আরম্ভ করে ও পিছু নেয়। ভয় পেয়ে আমি দৌড়াতে আরম্ভ করি, আর তারপর আপনার সঙ্গে আমার দেখা হয়। ভাগ্যিস আপনি ঠিক সময় এসেছিলেন অজয়বাবু, নাহলে এতক্ষণে যে কি হতো আমার। বলে আবার কাঁদতে আরম্ভ করে রুমা। অজয় নীরবে তার দিকে রুমালটা এগিয়ে দেয়। তারপর জিজ্ঞাসা করে, আপনি ওষুধ কিনতে কেন যাচ্ছিলেন? আপনার দাদা রঞ্জনবাবু নেই? না, দাদা বৌদি এখানে আর থাকে না। দাদার কারখানার কাজটা আর নেই, তাই দাদা বৌদিকে নিয়ে ওর শ্বশুর বাড়িতে থাকে। ওখানে বৌদির বাবার দোকানটা দেখাশোনা করে। আমাদের সঙ্গে এখন আর সম্পর্ক রাখে না। এখানে আমি আর মা থাকি। বিস্মিত অজয় জিজ্ঞাসা করে, আপনাকে আর আপনার মাকে আপনার দাদা একা ছেড়ে দিয়ে শ্বশুরবাড়ি চলে গেল? আপনারা দুজন মহিলা এখন একা থাকেন? মাথা নামিয়ে শুধু ঘাড় নাড়ে রুমা। দাদার সঙ্গে তার অশান্তির আসল কারণটা অজয়বাবুকে বলতে পারে না। আসলে অশান্তিটা তো হয়েছিল অজয়বাবুকে বিয়ে করা নিয়ে। দাদা রঞ্জন সম্পূর্ণ রাজি ছিল অজয়বাবুর সঙ্গে তার বিয়ে দেওয়ার জন্য। কিন্তু সে নিজেই যে অজয়বাবুর সঙ্গে দেখা করে সম্বন্ধটা ভেঙেছে, এই খবরটা সর্বাণী মামিমার কাছ থেকে শোনার পর রাগে ফেটে পড়ে রঞ্জন। পরিষ্কারভাবে মা মেয়ে দুজনকে বলে দেয়, আজ থেকে তোমরা নিজেরা যা পারো করো, আমি আর এই ধিঙ্গি মেয়ের দায়িত্ব নিতে পারবো না। তুই বিয়ে কর আর না কর, আমার কিছু যায় আসে না। তারপর থেকেই দাদার সঙ্গে সম্পর্কটা প্রায় শেষ হয়ে গিয়েছিল তার। রঞ্জন মা ও বোনের সঙ্গে কথা বলা একদম বন্ধ করে দিয়েছিল, আর পরে নিজের বউকে নিয়ে শ্বশুরবাড়িতে চলে যায়। অজয়ের প্রশ্নে নিজেদের পুরনো তিক্ততার কথা মনে করে রুমা নিরুত্তর হয়ে চুপচাপ বসে থাকে। রুমাকে চুপচাপ বসে থাকতে দেখে এক ধরনের অস্বস্তিতে পড়ে অজয়। আবার প্রশ্ন করে, তাহলে এখন আপনি কি করেন? বছরদের আগেও তো পড়াশোনা করতেন, এখনও পড়েন নাকি? 1.5 বছরে অনেক কিছু বদলে গেছে অজয়বাবু। বাংলায় অনার্সটা কোনো মতে কমপ্লিট করেছি, তারপর আর পড়া হয়নি। এখন সকাল সন্ধ্যে বেশ কয়েকটা টিউশন করি, আর অবসরে মায়ের সেলাই মেশিনটা নিয়ে বসি। এভাবেই আমাদের মা মেয়ের সংসার চলছে। আপনার বাড়ির ঠিকানাটা বলুন, আপনাকে পৌঁছে দিয়ে আসছি। এরপর রুমাকে নিয়ে তাদের বাড়িতে যায় অজয়। সেখানে গিয়ে যে এরকম পরিস্থিতিতে পড়তে হবে তা সে একদম বুঝতে পারেনি। রুমার মা আদরি দেবী জ্বরের ঘোরে পুরো অচেতন। এই অবস্থায় তাকে বাড়িতে রাখা ঠিক নয়, তাই পরিস্থিতি বুঝে তাকে দ্রুত নিজের গাড়িতে তুলে নিয়ে স্থানীয় হাসপাতালে সে ভর্তি করে দেয়। সারা রাত হাসপাতালে ছোটাছুটি করতেই কেটে যায়। অসহায় রুমাকে একা ছেড়ে দিতে কেমন যেন বিবেকে বাধে। সকালে বাড়ি ফিরে নিজের বাবা মাকে এসব ঘটনার কথা বলে। কল্যাণী দেবী ঝাঁঝিয়ে ওঠেন, কাল রাত্রে মানবিকতার খাতিরে যা করেছিস তা ঠিক আছে, এখন আর বেশি বাড়াবাড়ি করিস না। মেয়েটার অপমান মনে আছে তো? মায়ের সব কথা মাথা নেড়ে মেনে নিলেও মনটা ঠিক সায় দেয় না। গতকাল সারা রাত জাগা ছিল, তাই দুটো খেয়ে দিয়ে একটু ঘুমোতে যায়। ঘুমের ঘোরে মনে হয় ফোনটা যেন ক্রমাগত বাজছে। ফোনে একটা অচেনা নম্বর। কোনো রকমের ফোনটা রিসিভ করে জড়ানো গলায় বলে, কে কে বলছেন? ওপাশে কেউ বলছে, আমি আমি রুমা বলছিলাম অজয়বাবু। ঘুম জোড়ানো গলাতেই সে বলে, কে রুমা? আমাকে চিনতে পারছেন না অজয়বাবু? কাল রাত্রে আপনি আমাকে। এবার চোখ থেকে ঘুম কেটে যায় অজয়ের। ঝট করে বিছানায় উঠে বসে।
হ্যাঁ, বুঝতে পারছি। কি হয়েছে বলুন তো? আপনার মা কেমন আছেন? মা একদম ভালো নেই অজয়বাবু। সকাল থেকে মায়ের শ্বাসকষ্ট শুরু হয়েছে। ডাক্তারবাবু কলকাতার হাসপাতালে মাকে রেফার করেছেন। ওদিকে দাদার ফোন বন্ধ। ওর সাথে যোগাযোগ করতে পারছি না। মাকে নিয়ে এই মুহূর্তে আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আপনি কি একবার আসবেন অজয়বাবু? ঠিক আছে, আমি আধ ঘন্টার মধ্যে আসছি। আপনি একদম চিন্তা করবেন না। দ্রুত বিছানা ছাড়ে অজয়। ঘড়িতে তখন সকাল ১০টা বাজছে। হাসপাতালে পৌঁছে দেখে রুমার মায়ের শারীরিক অবস্থা সত্যিই ভীষণ খারাপ। দ্রুত অ্যাম্বুলেন্স করে আদরি দেবী ও রুমাকে নিয়ে সে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। কলকাতায় বড় একটা সরকারি হাসপাতালে ভর্তি করা হয় আদরি দেবীকে। সেখানে তার চিকিৎসা আরম্ভ হয়। হাসপাতালে রুমার সঙ্গে সে সবসময় থাকে। তাকে সাহস যোগায়, খাবার খাওয়ায়। ১ সপ্তাহ কলকাতায় থাকার পর আদরি দেবীকে সুস্থ করে বর্ধমান ফেরে তারা। বর্ধমানে ফিরেও নিয়মিত রুমাদের খোঁজখবর রাখে অজয়। রুমাকে বলে, যদি কোথাও কিছু সাহায্য লাগে প্লিজ বলো, মনে কোনো দ্বিধা রেখো না। কলকাতায় থাকার সময় রুমার সঙ্গে সম্পর্কটা অনেক সহজ হয়েছে তার। এখন দুজন দুজনকে তুমি বলেই সম্বোধন করে। রুমার চোখে অজয়ের জন্য এখন শুধুই কৃতজ্ঞতা ভরা। মেয়ের কাছে নিজের মনের কথাটা প্রকাশ করেন আদরি দেবী। ভাগ্যিস অজয় ছিল, তাই আজ আমি বেঁচে ফিরে এলাম। নিজের সব কাজ, ব্যবসার কাজ ছেড়ে দিয়ে ছেলেটা আমাদের জন্য যা করলো তা আমার নিজের ছেলে করলো না। খরচ খরচার ভয়ে তো আমাকে হাসপাতালে দেখতে পর্যন্ত এলো না। আর আমার জন্য এই ছেলেটা জলের মতো নিজের অর্থ খরচ করলো। সবই আমার কপাল। চুপ করে থাকে রুমা অজয়ের কথা মনে করে। একে মহা অসুস্থ, তারপর কলকাতায় সে কিছুই চেনে না। অজয় একা ছুটে দৌড়ে রক্ত, ওষুধপত্র সবের ব্যবস্থা করেছে। কলকাতার ব্যস্ত রাজপথ সে অজয়ের হাত ধরে পারাপার হয়েছে। যে কোনো সমস্যায়, আর্থিক প্রয়োজনে অজয়ের মুখের দিকে অসহায়ভাবে তাকিয়েছে। আর প্রতি মুহূর্তে অজয় তাকে আশ্বস্ত করেছে, আগলে রেখেছে। এই কদিন মানুষটাকে দেখেছে, বুঝেছে এবং চিনেছে রুমা। অথচ ১.৫ বছর আগেও অজয়কে মুখের উপর চরম অপমান করতে বাধেনি তার। আজ নিজেই মরমে মরে থাকে। নিজেকে ভীষণ ছোট মনে হয়। সবসময় মনে হয় অজয় খুব বড় মনের মানসিকতার মানুষ। আর সে খুবই বাচাল, বাজে একজন মেয়ে। কোনো মানুষকে সঠিকভাবে না জেনে, না চিনে শুধুমাত্র কিছু সামাজিক ভ্রান্ত ধারণা ও দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করেছে। সে কিভাবে অজয়কে অপমান করেছিল ভাবতেই চোখটাও জলে ভরে আসে তার। নিজের বোধোদয় হয়, ডিভোর্সি হলেই কোনো মানুষ খারাপ হয় না বা তার চারিত্রিক দোষ থাকে না। হয়তো গোপনে লুকানো অনেক কারণ থাকে, সেগুলো হয়তো আমরা জানি না। তাই আমাদের সব কিছু সহানুভূতির সঙ্গে বিচার করা উচিত। নিজের মনে ভীষণ ভাঙা করা চলতে থাকে রুমার। বারবার মনে হয় অজয়ের কাছে নিজের পূর্বকৃত ব্যবহারের জন্য ক্ষমা চায়, কিন্তু দ্বিধার জন্য তা পারে না। তবুও ফোন করে অজয়কে একদিন নিজেদের বাড়িতে ডাকে সে। তারপর খুব নিচু গলায় জিজ্ঞাসা করে, আমার আগের অপরাধ কি ক্ষমা করা যায় না? সেদিন আমি না জেনে না বুঝে তোমাকে অনেক উল্টো পাল্টা কথা বলেছিলাম। আজ বুঝতে পারছি আমি কত ভুল ছিলাম। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আলতো হেসে অজয় বলে, না, না, ঠিক আছে, আমি কিছু মনে করিনি। তাছাড়া এতদিন আগের কথা আমার আর মনে নেই। এরপর হঠাৎ রুমা বলে ওঠে, বিয়ে করবে আমায়? সবে চায়ে একটা চুমুক দিয়েছিল অজয়। রুমার প্রশ্ন শুনে চমকে ওঠে। কাশি চলে আসে। একটু সময় নিয়ে ধীরে সুস্থে উত্তর দেয়, তা হয় না রুমা, এমনিতেই আমি ডিভোর্সি। তাছাড়া তোমার থেকে প্রায় ৮-৯ বছরের বড়। আমার থেকে তুমি আরও ভালো ছেলেকে স্বামী হিসাবে পাবে। তোমাদের প্রতি আমি যা করেছি তা আমার মানবিকতার খাতিরে করেছি। তুমি নিরুপায় হয়ে আমাকে ফোন করেছিলে, তাই আমি তোমাকে সাহায্য করেছি। এর বিনিময়ে আমি তোমার কাছে কিছু প্রত্যাশা করি না। এভাবে প্লিজ আমার প্রতি তোমার কৃতজ্ঞতার দাম চোকাতে যেও না। তাতে আমাকে আরও অপমান করা হবে রুমা। চলি, ভালো থেকো। এরপর থেকে রুমার সঙ্গে আর কোনো যোগাযোগ রাখেনি অজয়। রুমা বারবার চেষ্টা করেছে, মেসেজ করেছে, ফোন করেছে। ফোন বারবার রিং হয়ে কেটে গেছে। অজয়ের কাছ থেকে শুধু একটাই মেসেজ পেয়েছে, প্লিজ বিরক্ত করো না রুমা, তোমাকে বিয়ে করতে পারবো না। মেসেজটা বারবার দেখে আর চোখ দিয়ে জল ঝরে রুমার। মানুষটার এতটাই অভিমান যে আমার ভালোবাসাটা বুঝতে চাইছে না। এতবার নির্লজ্জের মতো ভালোবাসি ভালোবাসি বলছি, তবু কোনো উত্তর দিচ্ছে না। বেশ কয়েক মাস ধরে ছেলেকে ভীষণ আনমনা দেখছেন সজলবাবু। ছেলেটা যেন আরও গম্ভীর, চুপচাপ হয়ে গেছে। সেদিন কল্যাণী দেবী বলতে গিয়েছিলেন, বাবাই তোর জন্য একটা সম্বন্ধ এসেছে।
এই দেখ মেয়েটার ছবি। আর তাতেই অজয় রেগে গিয়ে ডাইনিং টেবিলের ফুলদানিটা আঁচড়ে ভেঙে ফেলে। কল্যাণী দেবী কিছুই বুঝতে পারেন না। এর বেশ কিছুদিন পর আদুরি দেবী ও রুমা তাদের বাড়িতে আসে। আদুরি দেবী কল্যাণী দেবীর হাত ধরে অনুরোধ করেন, দিদিভাই আমাদের ক্ষমা করে দিন আর আমার মেয়েটাকে আপনার বাড়িতে আশ্রয় দিন। রুমা চুপচাপ একদিকে বসে আছে। আদুরি দেবী অজয়ের রুমার সব কথা এবং তার অসুস্থতার সময় অজয়ের অক্লান্ত পরিশ্রম ও সাহায্যের কথা বলেন। রুমা বলে, তখন না জেনে না বুঝে ওনাকে অনেক অপমানসূচক কথা বলে ফেলেছিলাম, তাই এখন উনি আমায় ফিরিয়ে দিচ্ছেন। আমি কিন্তু ওনাকে মন থেকেই ভালোবাসি মাসিমা। সজলবাবু ও কল্যাণ দেবী দুজনের দিকে তাকিয়ে ইশারা করেন, বাবাই উপরে আছে, তুমি ওখানে যাও। বাবাই বিয়েতে মত দিলে আমাদের আপত্তির কিছু নেই। অজয় তখন সবে নিজের ব্যালকনিতে বসে খবরের কাগজ পড়ছিল। ধীরে ধীরে রুমা গিয়ে তার পায়ের কাছে বসে পড়ে। রুমাকে দেখেই সে অবাক হয়ে যায়। ঝরঝর করে কেঁদে ফেলে রুমা। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না, আমি সত্যিই তোমাকে ভালোবাসি। পুরনো কথাগুলো ভুলে আমাকে কি তুমি আপন করে নিতে পারো না? আমি সত্যিই অনুতপ্ত অজয়, তুমি ফিরিয়ে দিলে আমি কোথায় যাব? রুমার কথাগুলো শুনে মনে একটা ভাঙা করা চলে অজয়ের। নিজের কাঠিন্যের আস্তরণ ভেঙে যায়। নরমভাবে বলে, ভেবেচিন্তে সিদ্ধান্ত নিচ্ছ তো রুমা? রুমা হঠাৎ অজয়ের হাত দুটো ধরে। একদম ভেবেচিন্তে সিদ্ধান্ত নিচ্ছি। সারা জীবন এভাবেই তোমার হাত ধরে থাকতে চাই। এরপর বেশ কিছুক্ষণ তাদের কথাবার্তা হয়। প্রায় 40 মিনিট পর অজয়ের সঙ্গে দোতলা থেকে নামে রুমা। ছেলের হাসি মুখ দেখে সজলবাবু বলেন, এবার আর বিয়েতে অমত নেই তো বাবাই? দিন তারিখ ঠিক করি। তোমরা যা ভালো বোঝো করো বাবা, আমার আপত্তি নেই। এই বলে সজলবাবু, আদরি দেবী, কল্যাণী দেবী তিনজনকে প্রণাম করে অজয় ও রুমা। 1 মাস পর এক শুভ দিনে অজয়ের সঙ্গে রুমার শুভ বিবাহ সম্পন্ন হয়। গল্পটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।